এবার তারেক রহমান নিজেই ডক্টর ইউনূস সরকারকে কঠিন বার্তা দিলেন। ডক্টর ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন। তারেক রহমান আসলে কি চায়? এতদিন বিএনপির অনেক নেতা সরকারকে হুমকি ধামকি দিলেও তারেক রহমান কিন্তু ডক্টর ইউনূস সরকারকে কোনো হুমকি ধামকি দেননি। তিনি বলে আসছিলেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আমাদের সরকার, সবার সরকার, সহযোগিতা করুন ইত্যাদি ইত্যাদি। মোটা দাগে কোনো অভিযোগ তারেক রহমান ছিল না। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান নিজেই বলছেন এই সরকার জনগণের কথা শুনছে না, এই সরকার উল্টোপাল্টা করছে, এরকম অভিযোগ অনেকটা। সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না, এটা এক প্রকার হুমকি। এখন অদক্ষতা জনগণ মেনে নেবে না, জনগণের কথা শুনছে না, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করছে না, এসব কথাবার্তা বলছে তারেক রহমান। এর তাৎপর্য কি? তারেক রহমান কি চান? দর্শক, প্রথমে যেটা বলতে চাই, সরকার পরিচালনায় অদক্ষতার যে প্রশ্ন তুলেছেন, দক্ষতা অদক্ষতা এটা রিলেটিভ, এটা এত সহজে পরিমাপ করা যায় না। দেখেন, একটা বিপ্লব পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকার যে দায়িত্ব গ্রহণ করেছে 3 মাসে কিংবা 100 দিনে এরকম যতটুকু স্থিতিশীলতা, যতটুকু সফলতা, এটা পৃথিবীর ইতিহাসে গণ অভ্যুত্থান পরবর্তী বা বিপ্লব পরবর্তী খুব কম সরকারের ক্ষেত্রেই হয়। অতএব এখানে অদক্ষতার প্রশ্নটা আমরা ওইভাবে উল্লেখ করতে চাই না, এখানে তেমন অদক্ষতার পরিচয় দেয়নি। এখন বলবেন দ্রব্যমূল্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, হ্যাঁ অবশ্যই আমরা অসন্তুষ্ট, দ্রব্যমূল্য অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, ইটস ট্রু। কিন্তু যদি এখানে ডক্টর ইউনূস সরকার ছাড়া তারেক রহমান সরকার থাকতো, তাহলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য স্বাভাবিক হতো মনে করেন? মোটেই না। কি হতো? আপনার যে আলু 70 টাকা কিনতে হয়, ওটা এখন কিনতে হতো 150 টাকায়। পেঁয়াজের কেজি যদি 100 টাকা হয় ইউনূস সরকারের সময়, তারেক রহমান সরকার থাকলে সেটা হতো 250 টাকা। এখন যদি প্রত্যেক দিন 1000 জায়গায় চাঁদাবাজি হয়, তারেক রহমান সরকার থাকলে তার কয়েকশো গুণ বেশি জায়গায় এবং বেশি পরিমাণে চাঁদাবাজি হতো। কারণ বিএনপির লোকজন এটা করতো, তারা ক্ষমতায় যা ইচ্ছা তা করতো, থানা তাদের বাইরে কিচ্ছু করতে পারতো না। অতএব সরকার পরিচালনায় যতটুকু অদক্ষতা বা ঘাটতি আমরা খোঁজ নিয়ে যেটা দেখেছি বা আমাদের বিশ্লেষণে যেটা উঠে এসেছে, তার জন্য বিএনপি দেয়। যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর পেছনে চাঁদাবাজি, সিন্ডিকেট, এগুলো দেয়। এখন চাঁদাবাজি, সিন্ডিকেটের পেছনে আবার বিএনপি আছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যকর করতে না পারে, এটা সরকারের একটা ব্যর্থতা, এই জন্য বিএনপি দেয়। বিএনপির লোকজন আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ করছে। অতএব তারেক রহমান যে ভাষায় সরকারকে এক প্রকার হুমকি দিলেন কিংবা সমালোচনা, এটা করতে পারেন, এটা তার গণতান্ত্রিক অধিকার, তিনি রাজনীতিবিদ হিসেবে করবেন। কিন্তু বিএনপি আসলে বাস্তবতাটা কি হতো, এটাও জনগণকে বোঝা দরকার। যে বিএনপি দুধের ধোয়া কেউ নেই, বিএনপি অতীতেও দেশ চালিয়েছে, তাদের দক্ষতা কতটুকু আমরা দেখেছি, বিদ্যুৎ সেক্টরে কি অবস্থা ছিল আমরা দেখেছি। তারেক রহমান এই সমালোচনায় যথেষ্ট ঘাটতি আছে। অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণ মেনে নেবে না তাহলে কি করবে? এটা তারা বোঝাতে চেয়েছেন যে মার্চ এপ্রিলের দিকে বিএনপি আন্দোলন করবে। এখন জনগণ বলতে বিএনপি তো বিএনপিকেই মিন করে। বিএনপি গত 15 বছরে বিএনপির বাইরে কাউকে কোনো আন্দোলনে সম্পৃক্ত করতে পারেনি। সাধারণ জনগণের সম্পৃক্ততা গত 15 বছরের কোনো আন্দোলনে ছিল না। এমনকি বিএনপির লোকজনের সম্পৃক্ততা গত বছর 28 অক্টোবরও পুরোপুরি ছিল না। সব বিএনপি কিন্তু মাঠে নামেনি। বিএনপির অনেক নেতাকে আপনি খুঁজেই পাবেন না, পাননি। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালানোর পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাহফিজ সরকার তৈরি করা জঞ্জাল 3 মাসে দূর করা সম্ভব নয়। আবার 3 মাস পরে সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক বা অন্যায্য নয়। তবে সরকার পরিচালনা অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নেবে না। আবারও বলবো যে দক্ষতা অদক্ষতা এটা রিলেটিভ, এর কোনো শেষ নেই। আর যতটুকু সফলতা ব্যর্থতা বা ব্যর্থতার যে প্রশ্ন, এই জন্য বিএনপি দায়ী, এটা আমাদেরকে বারবার বলতেই হবে। তিনি আরো বলেন, গত 15 বছর স্বৈরাচারী সরকার দেশকে আমদানি নির্ভর, পরনির্ভর ও ঋণ নির্ভর করেছে। এমন অবস্থা থেকে দেশকে বের করে আনা প্রয়োজন।
হ্যাঁ, বের করে আনা প্রয়োজন, বের করে আনা কঠিন, চেষ্টা চলছে, কিন্তু বিএনপি আসলে কি সেটা পারতো বা পারবে? না, এত সহজ নয়। বিএনপি আসলে আরো অনিশ্চয়তার মধ্যে থাকে। এই জন্য বিএনপিকে আরো অনেক পরীক্ষা দিতে হবে, সময় লাগবে। এমন অবস্থা থেকে দেশকে বের করে আনা প্রয়োজন, বের করে এনে যে কোনো উপায়ে সমৃদ্ধ করা প্রয়োজন। বিশেষ করে গার্মেন্টস খাত আরো লাভজনক বিশ্ববাজারে চাহিদা তৈরিতে সুনির্দিষ্ট পরিকল্পনা করছে বিএনপি। এছাড়া ক্ষুদ্র মাঝারি শিল্প, মাঝারি বিশেষ করে এসএমই খাতে বিদেশি বিনিয়োগ বাড়িয়ে অন্তর্ভুক্তি বাড়ানোর বিষয়টিও বিএনপি বিবেচনা রয়েছে। বিএনপি অনেক কিছু বিবেচনা করছে, ইটস গুড, এবং উই উড লাইক টু ওয়েলকাম বিএনপি। কিন্তু একটা বিষয় আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূস সরকার যা পারেন না সেটা বিএনপি পারবে। এত সহজ? বিএনপি কি গত 15 বছরে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কতটুকু সমর্থন আদায় করতে পেরেছে? পারেনি। অতএব সরকারে আসলে যে তারা বড় কিছু করবে এটা মনে করার কোনো কারণ নেই। বিএনপি 31 দফা কর্মসূচিকে ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়নের ঐতিহাসিক সনদ উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ঘোষিত এই 31 দফা বাস্তবায়নে মানসম্পন্ন ও প্রায়োগিক এর উপর জোর দেওয়া হয়েছে। আমরা মনে করি জনসংখ্যা কোনো অভিশাপ নয়। এই জনসংখ্যাকে যদি মানব সম্পদে রূপান্তরিত করা যায় তাহলে দেশের উন্নয়নে এটাই বড় শক্তি। দেখেন, এখানেও এটা সস্তা কথা বলেছে তারেক রহমান। বিএনপির যে ডেভেলপমেন্ট থিওরি, সেখানে জনসংখ্যা কোনো সমস্যা নয়, এ কথা বিএনপির প্রকৃত ডেভেলপমেন্ট থিওরিতে যায় না। এটা তারেক রহমান জনতুষ্টিমূলক কথা বলেছেন। বাংলাদেশে প্রথম জন্ম নিয়ন্ত্রণ শুরু হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। অতএব জনসংখ্যা কমাতে হবে, বাড়ানো যাবে না, এটা বিএনপি বিশ্বাস করে। এখন তারেক রহমান বলছেন যে জনসংখ্যা কোনো সমস্যা না, এটা তাদের মনের কথা নয়। বিএনপির অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন, নানান জনে নানান কথা বলেছেন, কিন্তু মূল কথা এটাই যে এই প্রথম সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই বিএনপিকে হুমকি ধামকি দিয়েছেন ডক্টর ইউনূস সরকারকে, এবং কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ঠিক আছে, করতে পারেন। আমাদের প্রশ্ন যে বিএনপি আসলে কি হতো, বা বিএনপি অতীতে কি করেছে, কিংবা গত 15 বছরে কি করেছে, আপনারা একটু সেই জবাবদিহিতা জনগণের কাছে করুন। তো দর্শক, তারেক রহমান কি চায়, কেন এই কথাগুলো বলছেন, এটা স্পষ্ট। আর তারেক রহমান একটু দেরিতে বললেও বিএনপি, তারেক রহমান, এরা তো সবাই একই। খুব দ্রুত ক্ষমতা আসাটাই হচ্ছে তারেক রহমান এবং বিএনপির উদ্দেশ্য। ক্ষমতার কোনো বিকল্প নেই। এই জন্যে এই সরকারের সমালোচনা করে, ব্যর্থতার কথা বলে মূলত একটা বার্তা দেওয়া হলো সরকারকে, একটা ইঙ্গিত দেওয়া হলো যে আগামী বছর মার্চ এপ্রিলের মধ্যে বিএনপি আন্দোলন করবে যদি ডিসেম্বরে কোন রোডম্যাপ সরকার না দেয় নির্বাচনের। এর মানে নামকাওয়াস্তে হলেও, কোনো রকম হলেও, সংস্কার ছাড়াও যদি একটা নির্বাচন সরকার দিয়ে দেয়, বিএনপি এটাই চায়, বিএনপি খুশি। নির্বাচন হলেই হলো, সেটা রাতে হোক আর দিনে হোক, বিএনপি চায় এটাই।